Hello everyone, a very good morning to all of you. Welcome to my channel. Today is 9th May 2025 এবং আমি তোমাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে হিন্দু এবং আনন্দবাজার পেপারের যে ইম্পর্টেন্ট এডিটোরিয়ালস এবং ডেইলি নিউজগুলো পেপারে পাবলিশ হয়েছে সেটা নিয়ে কমপ্লিট অ্যানালিসিস থাকবে। হোপ ইউ আর এনজয়িং দিস কারেন্ট অ্যাফেয়ার সিরিজ এবং তোমরা এই সিরিজটা থেকে রেগুলারলি নতুন কিছু জানতে পারছো। আজকে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট আর্টিকেলস নিয়ে ডিসকাস করব। আজকের ডিসকাশনে মেইনলি ইন্ডিয়া এবং পাকিস্তানের যে ওয়ার লাইক সিচুয়েশন এসক্যালেট হয়েছে সেটার আপডেটস থাকবে। রিগার্ডিং রেয়ার আর্থ মেটাল নিয়ে একটা ডিসকাশন থাকবে। ওয়ান্ডারফুল, মানে আমরা দেখব কি যে রেয়ার আর্থ মেটাল থাকে তাদের জন্য ইন্ডিয়ার কি কি গ্লোবাল ইম্প্যাক্ট হতে পারে সেই ব্যাপারটা। রিসেন্টলি ইউনাইটেড কিংডম এবং ইন্ডিয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করেছে, সেই নিয়ে একটি এডিটোরিয়াল আছে এবং আমরা নিপা ভাইরাস নিয়ে আজকের এই ডিসকাশন থাকবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এডিটোরিয়াল অ্যান্ড ডেইলি নিউজ অ্যানালিসিস। প্রথমত উইল স্টার্ট ফ্রম দ্য বেঙ্গলি নিউজ পেপার এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমত আনন্দবাজার পত্রিকার এডিটোরিয়াল পেজে যে দুটো এডিটোরিয়াল নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে কূট চিত্র সেটি এবং দ্বিতীয়টি হচ্ছে চীন নির্ভরতার বিপদ এড়িয়ে। এই দুটো এডিটোরিয়াল আমরা ডিসকাস করব। বাকি যদি এডিটোরিয়ালগুলো তোমরা পড়তে চাও নিজেদের মতো করে পড়ে নিও, এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। বাট আজকের ডিসকাশন থাকবে প্রথমত কূটচিত্র এই এডিটোরিয়ালটা নিয়ে, যেখানে মেইনলি মূলত লেখা হয়েছে যে ভারত এবং পাকিস্তান দুটি ভূখণ্ডের আকাশে আজকে যুদ্ধের মতো একটা দামামা পরিস্থিতি লেগে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিশ্বের বিভিন্ন প্রান্তে যেমন ইউক্রেনের যুদ্ধ, প্যালেস্টাইনের যুদ্ধ, সেই সমস্ত যুদ্ধের প্রেক্ষাপট বা ভয়াবহতা দেখে আমরা মানে বুঝতে পারি যে যুদ্ধটা কতটা নৃশংস হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত এবং পাকিস্তানের যে সংঘাত সেটার মধ্যে কিন্তু সামরিক সক্ষমতা দুটো দেশেরই আছে, কূটনৈতিক দক্ষতা আছে এবং দুটি দেশ যেহেতু পরমাণু শক্তিধর তাই দুটি দেশেরই কিন্তু এই জায়গাটায় সাধারণ মানুষ এবং জনমানবের শান্তি এবং সুরক্ষার কথা মাথায় রেখে এগোনোই ভালো এবং সেই জায়গায় থেকে সামরিক ঘাত এবং প্রত্যাঘাতের মাধ্যমে যে মানুষের সাধারণ মানুষের যে জীবনে বিপর্যয় আসতে পারে সেই বিষয়ে এডিটোরিয়ালটা লেখা। এবং পরমাণু অস্ত্র থাকা মানে পরমাণু শক্তিকে সবসময় যে ইউজ করতে হবে সেটা কিন্তু নয়, কারণ আমরা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ সবসময় যে বিলিভ করে ভারতবর্ষ একটা নিউক্লিয়ার শক্তিধর দেশ, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষ নো ফার্স্ট ইউজ পলিসি অর্থাৎ আমি প্রথম পরমাণু সংঘাত করব না এই প্রতিশ্রুতিতে কিন্তু আবদ্ধ। সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানেরও মাথায় রাখা উচিত যুদ্ধ পরিস্থিতি হলেও পরমাণু শক্তি বা পরমাণু বা নিউক্লিয়ার উইপনের যেন ইউজ যথাসম্ভব যেন আমরা এগিয়ে চলতে পারি, এই বিষয়টা নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে। নেক্সট যেখানে বলা হয়েছে যে ভারতবর্ষ একাধিকবার কিন্তু কাশ্মীরের যে ইস্যুটা নিয়ে বারংবার ঝামেলা হওয়ার পরেও কিন্তু যুদ্ধের পরিস্থিতিতে ভারত যায়নি এবং সেইখানে জানি চীন পাকিস্তান ইকোনমিক করিডোর, দি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের মতো জায়গা থেকে কিন্তু ভারতবর্ষকে বর্তমান সময় সতর্ক থাকতে হবে, যেখানে দাঁড়িয়ে পশ্চিম এশিয়া এবং তুরস্ক সহ বিভিন্ন দেশ কিন্তু ভারতবর্ষের পাশে নয় বরং ইসলামিক কান্ট্রি হিসাবে তারা কিন্তু পাকিস্তানকে সাথ দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই এডিটোরিয়ালটা আজকে পাবলিশ হয়েছে। নট সো ইম্পর্টেন্ট, বাট আমি একবার ডিটেলসে তোমাদের কি লেখা হয়েছে বলে দিলাম। নেক্সট, চীন নির্ভরতার বিপদ এড়িয়ে এই এডিটোরিয়ালটা শুরু করার আগে উইল স্টাডি দ্যাট পার্টিকুলার ওয়ান ফ্যাকচুয়াল ইভেন্ট কি রেয়ার আর্থ মেটাল কাকে বলে। রেয়ার আর্থ মেটাল হচ্ছে, আমরা যদি কেমিস্ট্রির পিরিয়ডিক টেবিল দেখি তাহলে মেনলি 17টা এলিমেন্টকে কিন্তু আমাদের কেমিস্ট্রির যে পিরিয়ডিক টেবিল তাকে কিন্তু বলা হয় রেয়ার আর্থ মেটাল। হোয়াই রেয়ার? এটা রেয়ার বলার কারণ এরকম নয় যে প্রকৃতিতে এদের যে রিজার্ভয়ার বা এদের যে ভান্ডার আছে সেটা খুব কম। এদের রেয়ার বলা হয় কারণ এদের উত্তোলন, প্রক্রিয়াকরণ এবং ব্যবহার খুব ডিফিকাল্ট। রেয়ার আর্থ মেটালদের কিছু কেমিক্যাল এবং ইউনিক ফিজিক্যাল প্রপার্টি আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কিন্তু স্ট্রং ম্যাগনেটিজম আছে, ক্যাটালাইটিক প্রপার্টি আছে, হাই কন্ডাক্টিভিটি অর্থাৎ ইলেকট্রিসিটি ক্যারি আউট করার যে ক্যাপাসিটি হাই কন্ডাক্টিভিটি আছে এবং দ্যাটস ওয়াই এগুলো একটা ক্রুশিয়াল কেমিক্যাল কম্পোনেন্ট ফর দ্য ডিফারেন্ট টাইপ অফ টেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশন। আমরা যদি দেখি রেয়ার আর্থ মেটেরিয়াল বা এলিমেন্ট কোনগুলো, সেটা হচ্ছে কেমিস্ট্রিতে ল্যান্থেনাইট থেকে লিউটেশিয়াম এবং স্ক্যান্ডিয়াম এবং ইট্রিয়াম, এই যে 17টা এলিমেন্টকে কিন্তু রেয়ার আর্থ মেটাল বলা হয়। আমাদের যে কান্ট্রির সাথে
প্রথমত আমরা যদি দেখি, ইন্ডিয়া এমন একটা কান্ট্রি যে কিন্তু এখন বিকজ অফ দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইন্ডিয়া ইজ হেভিলি ডিপেন্ডেন্ট অন দ্য রেয়ার আর্থ মেটাল। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন তথ্য বলছে চায়নার কাছে কিন্তু এখন বিশ্বের মধ্যে সব থেকে বেশি রিজার্ভয়ারের যে জায়গাটা না থাকলেও সব থেকে বেশি উত্তোলনের কাজ চায়নায় হয় এবং বিগেস্ট সাপ্লাই সাইডে কিন্তু চায়না 1 নম্বরে আসছে। সেকেন্ড যে জায়গাটায় বলা হচ্ছে ইন্ডিয়া চায়নাকে ওভারটেক করার জন্য বা চায়নার ইম্পর্টেন্সটাকে সরিয়ে, নির্ভরশীলতা সরিয়ে ইন্ডিয়ার কিন্তু উচিত কাজাকিস্তানের মতো একটি কান্ট্রির সাথে পার্টনারশিপ করা, যেখানে কাজাকিস্তান ইজ দ্য মানে রিজার্ভার অ্যান্ড দ্য ভান্ডার বলা যেতে পারে রেয়ার আর্থ এলিমেন্টের। সো দিস ইজ দ্য বেসিক নিউজ। নাও উইল রিড দ্য এডিটোরিয়াল। প্রথমত দেখো বলা হচ্ছে রেয়ার আর্থ মিনারেল যেগুলো, তাকে বাংলায় কি বলা হয়, বিরল মৃত্তিকা খনিজ। সেগুলো কিন্তু বিরল কেন? কারণ এই যে 15 ধরনের ল্যান্থানাইট পর্যায় সারণীতে, যেটি ল্যান্থানাম থেকে লিউটেনিয়াম পর্যন্ত অবস্থিত এবং স্ক্যান্ডেনিয়াম এবং ইট্রিয়ান, এই টোটাল 17টি মৌলের দুষ্প্রতার কারণ, অর্থাৎ তারা কেন রেয়ার, সেটা হলো প্রকৃতিতে এদের কিন্তু মানে যে অবস্থান অত্যন্ত ভাবে বিক্ষিপ্ত, অর্থাৎ স্ক্যাটার্ড ওয়েতে কিন্তু এদের রিজার্ভয়ার গুলো আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়া এদের নিষ্কাশন অর্থাৎ এদের উত্তোলন কিন্তু আর্থিকভাবে অত্যন্ত অলাভজনক, অর্থাৎ প্রচুর খরচ হয় এদেরকে কিন্তু এক্সট্রাক্ট করতে। সেই জায়গায় দাঁড়িয়ে পরিবেশ বান্ধব এবং সুস্থায়ী শক্তি উৎপাদনের ক্ষেত্রে এই খনিজগুলোর ভূমিকা বিপুল। অর্থাৎ আমাদের যখন এন্টায়ার গ্লোব ইজ রানিং টুয়ার্ডস ইউজিং মোর সাস্টেনেবল অল্টারনেটিভ অফ এনার্জি রিসোর্স, সেই জায়গায় দাঁড়িয়ে এনার্জি ইকো ফ্রেন্ডলি যে সমস্ত এনার্জি অল্টারনেটিভের দিকে আমাদের বিশ্ব মুভ করছে, সেই জায়গায় দাঁড়িয়ে রেয়ার আর্থ মেটালের কিন্তু ইউটিলিটি ভীষণ, কারণ এটা ইলেকট্রনিক্স, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে এর কিন্তু বিভিন্ন ধরনের ইউজ আছে। এরপর আধুনিক ব্যাটারি প্রযুক্তিতে লিথিয়াম যেমন অত্যন্ত প্রয়োজন, তেমনি সুস্থায়ী শক্তি প্রযুক্তির ক্ষেত্রে বিরল মৃত্তিকা মৌলগুলির ব্যবহার কিন্তু গুরুত্বপূর্ণ। কিরকম? বায়ু কলে অর্থাৎ উইন্ড মিলে, চুম্বক, বিদ্যুৎ চালিত যানবাহনের মোটর, বিদ্যুৎ সঞ্চয়ক ব্যাটারির জ্বালানি কোষ, সৌর প্যানেল অর্থাৎ সোলার প্যানেল, এর বিভিন্ন যন্ত্রাংশে কিন্তু বিরল এই যে মৃত্তিকা খনিজের ব্যবহার হয়। এছাড়া স্বাস্থ্য এবং চিকিৎসা ক্ষেত্রে যেমন এমআরআই এর মেশিন, ক্যান্সারের চিকিৎসার যন্ত্রপাতিতে, মহাকাশ সম্পর্কিত এবং প্রতিরক্ষা ক্ষেত্রেও কিন্তু বিরল মৃত্তিকার একটা বিপুল ব্যবহার হয়। এরপর ইন্টারন্যাশনাল যে এনার্জি এজেন্সি, তার বিশ্লেষণ অনুযায়ী আগামী 2 দশকে বিরল মৃত্তিকার যে সারা পৃথিবী জুড়ে যে চাহিদা সেটা কিন্তু দ্বিগুণ হবে এবং তার 40% কিন্তু ব্যবহৃত হবে স্বচ্ছ বা ক্লিন অ্যান্ড ক্লিয়ার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বের প্রত্যেকটা দেশের কাছে কিন্তু বিরল মৃত্তিকা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার উৎপাদন এবং রপ্তানি কোন দেশ করছে সেই যদি তালিকা আমরা দেখি, সেই জায়গায় দেখব চীন কিন্তু সব থেকে অগ্রণী ভূমিকা পালন করছে। পরিসংখ্যান কি বলছে? পৃথিবীর যদি বৃহত্তম বিরল মৃত্তিকার ভান্ডার যদি দেখি সেটা রয়েছে চীনে, এবং সেই জায়গায় নেক্সট কিন্তু রয়েছে 18% এই বিরল মৃত্তিকার ভান্ডার রয়েছে কিন্তু ব্রাজিলে। আর একটা কি, বিরল মৃত্তিকার যে উৎপাদন সেটাও যদি দেখি তাহলে 2/3 কিন্তু এখন উত্তোলন হয় চীনে। এছাড়া আছে কিন্তু আমেরিকাতেও কিন্তু প্রায় 12% মতো এই যে রেয়ার আর্থ মেটাল তার উত্তোলন হয়। তাহলে সর্বদিক থেকে, রিজার্ভারের দিক থেকে বা তার উত্তোলনের দিক থেকে কিন্তু চীন কিন্তু অনেকটাই অগ্রণী ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক এবার যদি রপ্তানির যদি আমরা চিত্রটা দেখে নিই, সেখানেও দেখবো 86% যদি রেয়ার আর্থ মেটালের এক্সপোর্ট হয় সেটা কিন্তু চীন করে থাকছে। অর্থাৎ চীন কিন্তু সর্বোচ্চ স্থানের অধিকারী এবং দ্বিতীয় স্থানে কিন্তু রপ্তানির দিকে আছে থাইল্যান্ড। এমতো অবস্থায় দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়া তার এনার্জির বিভিন্ন ধরনের যে প্রয়োজনীয়তা মেটানোর জন্য রেয়ার আর্থ মেটালকে যখন ইম্পোর্ট করে, সেই ইম্পোর্ট কিন্তু প্রায় 0.7% কিন্তু সারা মানে গ্লোবাল যে ইম্পোর্ট হচ্ছে তার 0.7% কিন্তু ভারতও সেই ইম্পোর্টের ভাগিদার। এবং যদি দেখা যায় সেইখানে প্রায় ভারত আমদানি করছে যে ধরনের রেয়ার আর্থ মেটাল, তার 81% কিন্তু ভারত যে আমদানি করে সেটা ফ্রম চায়না। তাহলে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার জন্য যে এনার্জির দরকার, বিরল মৃত্তিকার যে দরকার, সেটার কিন্তু সিংহভাগে পূরণ করছে চীনের মতো একটি দেশ। অর্থাৎ এই জায়গায় বলা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য যে শক্তি অর্থাৎ রিনিউয়েবল এনার্জি তৈরি করার ক্ষেত্রে বিরল মৃত্তিকার যে গুরুত্ব এবং তার সাথে যে তার এই যে রাজনৈতিক যে পরিস্থিতি জড়িয়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে ভারত বা যে কোনো দেশ যদি তার রিনিউয়েবল এনার্জি রিসোর্সের জন্য
একটি গ্লোবাল র্যাপিডলি চেঞ্জিং জিওপলিটিক্যাল একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট রেয়ার আর্থ মেটালের উপর ডিপেন্ডেন্ট হয়, তাহলে কিন্তু সেখানে তার এনার্জি সিকিউরিটি অর্থাৎ শক্তি নিরাপত্তা কিন্তু অস্থিতিশীল হয়ে পড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে চীনের যে নির্ভরতা এড়ানোর জন্য ভারতকে বা যে কোনো দেশকে তিনটে বিকল্প রাস্তার সন্ধান করতে হবে। প্রথমত যে রাস্তাটি হচ্ছে বাতিল পণ্য থেকে বিরল মৃত্তিকা খনিজ সংগ্রহ করা এবং তার পুনর্ব্যবহার করা। সাপোজ একটা সোলার প্যানেলে অলরেডি একটা রেয়ার আর্থ মেটাল ইউজ হয়েছে, যখন বলা হচ্ছে এই সোলার প্যানেলটা রিইউজ করতে হবে, যখন সেইখান থেকে আবার এক্সট্রাক্ট করতে হবে এবং অর্থাৎ একটা ভিসিআর সাইকেল অফ রিইউজ তৈরি করতে হবে, যাতে কিন্তু আমরা বিরল মৃত্তিকার যে প্রয়োজনীয়তা সেটা কিছুটা কাট করতে পারি। সেকেন্ড অল্টারনেটিভ হচ্ছে বিকল্প আমদানি সূত্রের সন্ধান করতে হবে। ঠিক 3 নম্বর যে বিরল মৃত্তিকা খনিজের বিকল্প সন্ধান করতে হবে এবং তার ব্যবহার কমানোর জন্য গবেষণা করতে হবে। যে বিরল মৃত্তিকার উপর বা রেয়ার আর্থ মেটালের উপর যে আমাদের ডিপেন্ডেন্সি, সেই ডিপেন্ডেন্সি আমরা কিভাবে কমাতে পারি তার উপর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এবং অল্টারনেটিভ সোর্স এবং রিসার্চ করতে হবে। বলা হয়েছে তিনটে পথে 3 ধরনের সমস্যা আছে। প্রথমত বিরল এই যে 3টে পথ, প্রথম পথের মুশকিলটা হচ্ছে এটি অত্যন্ত সম্পদ নির্ভর এবং বিশেষত বলা হচ্ছে এটি একটি শক্তি নির্ভর। দ্বিতীয় বিকল্পটি ভূ রাজনৈতিক পরিস্থিতি নির্ভর এবং তৃতীয় বিকল্পটি অনিশ্চয়তার কারণে সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। অর্থাৎ রিসার্চ ফার্দার অল্টারনেটিভ খোলা এটা কিন্তু অত্যন্ত সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল একটি কাজ। কিন্তু বলা হয়েছে ভারতবর্ষ কিন্তু এই 3টে বিকল্প রাস্তার ওপরে কিন্তু হাঁটার কথা ভেবেছে। 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান রেয়ার আর্থ লিমিটেড। তাদের কাজ ছিল ভারতবর্ষে বিরল মৃত্তিকা খনিজের ক্রমবর্ধমান চাহিদা এবং সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সংস্থার কিন্তু গুরুত্বপূর্ণতা বেড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হয়েছে ভারতবর্ষে 2023 সালে এই সংস্থার অধীনে বিশাখাপত্তনমে বিরল মৃত্তিকা খনিজের নির্মিত চুম্বক শিল্পের একটি কারখানা স্থাপিত হয়েছে। অর্থাৎ তারা কিন্তু ভারতবর্ষে অল্টারনেটিভ ভাবে চুম্বক বা বিরল মৃত্তিকা খনিজ নির্মিত একটি চুম্বক শিল্পের ব্যবহার এর কলকারখানা স্থাপন করেছে এবং এই কারখানাটি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে প্রতি বছর 3000 কেজি পর্যন্ত বিশেষ ধরনের চুম্বক প্রস্তুত করতে সম্ভব। অর্থাৎ অল্টারনেটিভ রিসার্চ কিন্তু এই অর্গানাইজেশন করেছে। এরপর বলা হয়েছে যে ভারতবর্ষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে যাতে বিরল মৃত্তিকা খনিজের আমদানিকে কিন্তু সুনিশ্চিত করা যায়। কারণ চায়না ডিপেন্ডেন্ট যদি ইম্পোর্ট হয় তাহলে চায়না এমনই একটা দেশ যার সঙ্গে কিন্তু কখনোই একটা স্টেবল রিলেশন মেনটেন করা সম্ভব নয় ইন্ডিয়ার পক্ষে। সেই জায়গায় দাঁড়িয়ে মধ্য এশিয়ার সর্ববৃহৎ বাণিজ্যের অংশীদার কাজাকিস্তানকে বেছে নিয়েছে কিন্তু ভারত, যেখানে এই 17টি বিরল মৃত্তিকার মধ্যে প্রায় 15টিই কিন্তু কাজাকিস্তান সাপ্লাই করতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সঙ্গে ভারতের প্রতিরক্ষা, বেসামরিক, পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতার চুক্তি কিন্তু অলরেডি কাজাকিস্তানের সাথে হয়েছে। অর্থাৎ কাজাকিস্তান কিন্তু সেই চুক্তি অনুযায়ী কিন্তু ভারতবর্ষকে বিরল মৃত্তিকা এবং খনিজের সরবরাহ চুক্তিবদ্ধ এবং সেই জায়গায় ইন্ডিয়া কিন্তু চায়নার ওপর ডিপেন্ডেন্স কিছুটা হলেও কমাতে পারে। ভূ রাজনৈতিক স্থিতিশীলতার দিক থেকে চীনের চেয়ে এগিয়ে থাকা দেশটি অর্থাৎ কাজাকিস্তান কিন্তু ভারতকে বিরল মৃত্তিকার চাহিদা পূরণের উপযুক্ত বিকল্প হিসেবে সামনে এসছে। এই পুরো আলোচনাটা এবং সেই জায়গায় দাঁড়িয়ে লাস্ট বলা হয়েছে যে বিরল মৃত্তিকার খনিজের একটি বিকল্প আঞ্চলিক বাজার গড়ে উঠবে এবং পারস্পরিক সুবিধার মাধ্যমে ভারতের পক্ষে চীন নির্ভরতা ছাড়াই পুনর্নবীকরণযোগ্য শক্তির পথে চলা সম্ভব হবে যদি ভারত এই অল্টারনেটিভ রুটগুলো মধ্য দিয়ে হাঁটা শুরু করে। এইভাবেই চীনের ওপর কিন্তু নির্ভরতা ভারতের আস্তে আস্তে কমতে পারে এই পথে হাঁটা শুরু করলে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য এডিটোরিয়াল যেটা আনন্দবাজারে পাবলিশ হয়েছিল। এরপর আমরা চলে যাব দি হিন্দু এবং দি হিন্দুর যেরকম ফ্রন্ট পেজে আমরা জানি যে আফটার দ্য অপারেশন সিন্দুর সাকসেসফুলি কন্ডাক্টেড বাই দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্সেস, সেখান থেকে কিন্তু যদিও আমাদের প্রেস ব্রিফিং এবং পিআইবি থেকে পাবলিশ করা হয়েছিল, এটা কিন্তু রেসিপ্রোকেটরি, নন এসকেলেটরি নেচার এবং যতটা পাকিস্তান পাহেলগামে করেছে সেই জায়গায় দাঁড়িয়ে টেরর অ্যাটাকের যদি অ্যাপ্রোপ্রিয়েট
উত্তর দেওয়া হয়েছিল ভারতের আর্ম ফোর্সের তরফ থেকে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পাকিস্তান কিন্তু কন্টিনিউয়াসলি রিটেলিয়েট করছে, স্ট্রাইক করছে। সেই জায়গায় দাঁড়িয়ে ফ্রন্ট পেজের ফার্স্ট নিউজ, ইন্ডিয়া হিটস ব্যাক আফটার ইন্টারসেপ্টিং পাকিস্তান স্ট্রাইক। গতকাল কিন্তু জম্মু, পাঠানকোট, উধামপুরকে টার্গেট করা হয় মিলিটারি স্টেশনগুলোকে, এবং সেগুলোকে কিন্তু ইন্ডিয়ান আর্ম ফোর্সের ড্রোন দিয়ে সেটাকে কিন্তু স্ট্রাইক ডাউন করা হয়। ইন্ডিয়ান রেসপন্স ইন দ্য সেম ডোমেন, এয়ার ডিফেন্স সিস্টেম ইন দ্য লাহোর নিউট্রালাইজ করে দেওয়া হয়, এবং ইন্ডিয়া শুটস ডাউন এ সাবস্টেন্সিয়াল নাম্বার অফ আর্ম যেগুলো ফায়ার করা হয়েছিল সিভিলিয়ান এবং মিলিটারি লোকেশনের ওপর। সেই জায়গায় দাঁড়িয়ে কালকে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি আমরা যদি দেখি, গোল্ডেন টেম্পল ইন দ্য অমৃতসর পাঞ্জাবকে কিন্তু ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। নেক্সট আমরা যদি দেখি ওটিটি প্ল্যাটফর্ম যেগুলোকে আমাদের ইন্ডিয়াতে রান করছে, বাট সেখানে কিন্তু কিছু পাকিস্তানি কন্টেন্ট আছে, সেগুলোকে ইমিডিয়েট এফেক্টে কিন্তু মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর তরফ থেকে রিমুভ করার জন্য নোটিফিকেশন ইস্যু করে দেয়া হয়েছে। নেক্সট আমরা যদি আর্টিকেল দেখি, বলা হচ্ছে ইফ রোহিঙ্গা আর ফরেন, সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান ডিপোর্ট দেম, সেজ দ্য সুপ্রিম কোর্ট। দ্য অ্যাপেক্স কোর্ট ওয়াজ ইনফর্ম দ্যাট সাম রিফিউজি উইথ দ্য ইউনাইটেড নেশন হিউম্যানিটেরিয়ান যে ক্রাইসিসের যে অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের ফুল ফর্ম কি? দিস ইজ রিটেন ইন দিস for United Nations High Commission for the Refugee, UNHCR cards were deported on Wednesday night। তাহলে এখানে বলা হয়েছে যাদের UNHCR কার্ড আছে এই ধরনের রিফিউজিকে কিন্তু ডিপোর্ট করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এখানে একটা আর্টিকেল যেটা বলা হয়েছে, সুপ্রিম কোর্ট on Thursday observed that if Rohingyas are found to be the foreigners under the Foreigner Acts, they will be dealt with by the center in accordance with the law। সেই জায়গায় দাঁড়িয়ে একটা আর্টিকেল খুব ইম্পর্টেন্ট, যে আমাদের কনস্টিটিউশনে দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল হচ্ছে আর্টিকেল 21 রাইট টু লাইফ, সেখানে কিন্তু বলা হয়েছে অ্যান্ড রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। সেই জায়গায় কিন্তু পার্টিকুলারলি মেজার করা হয়েছে যে একটা ইম্পর্টেন্ট লেখা হয়, সেই টার্মটা হচ্ছে ডিউ প্রসিডিওর অফ ল। ঠিক, সেই কথাটার মানে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানবে, হোয়াট ডু ইউ মিন বা হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ডিউ প্রসিডিওর অফ ল। আর একটা কি আর্টিকেল 14 যেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, সেটা কিন্তু কনস্টিটিউশনাল রাইট, যেটা কিন্তু অ্যাভেলেবল টু অল, অর্থাৎ আমাদের কান্ট্রির যারা ফরেনার্সরাও থাকবে তাদেরও কিন্তু এই ইকুয়ালিটি রাইট আছে। আর্টিকেল 14 এর রাইট কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল। দ্যাট আর্টিকেল 19(1) সাবক্লজ ই তে একটা ফান্ডামেন্টাল রাইটস আছে, যেটা হচ্ছে রাইট টু রিসাইড, সেটা কিন্তু অনলি অ্যাভেলেবল টু দ্য ইন্ডিয়ান সিটিজেন। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে যে সবাই কিন্তু ইন্ডিয়াতে বসবাস করতে পারে না, বা এভরিওয়ান has not the right to reside in India under Article 19(1)(e). যারা শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন, they will only exercise the right to reside in the territory of India. So hopefully clear. এবং নেক্সট আর্টিকেল যদি আমরা দেখি, সিকিউরিটি ramped up as the India-Pakistan tensions spark হাই অ্যালার্ট ইন দিল্লি। দিল্লির মতো যে ন্যাশনাল ক্যাপিটাল রিজন, সেখানে কিন্তু অলরেডি হাই অ্যালার্ট সিকিউরিটি সিস্টেমকে অ্যাক্টিভ করা হয়েছে। অলরেডি লিভ অ্যাপ্লিকেশন অফ দ্য অল গভর্নমেন্ট স্টাফকে ক্যান্সেল করা হয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটসদের রিপোর্ট এবং এমার্জেন্সি প্রিপেয়ারনেস মেজার করার জন্য কিন্তু মিটিং করতে বলা হয়েছে। নেক্সট আর্টিকেল যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সিস্টেমেটিক রিফর্ম নিডেড টু রিভাইভ দ্য পলিউটেড যমুনা স্টেট CSC রিপোর্ট। আমরা অলরেডি কিছুদিন আগে পড়েছিলাম হোয়াট ইজ দ্য কাইন্ড অফ ফ্রোথ যেটা আমরা যমুনাতে দেখতে পাই। সেই জায়গায় দাঁড়িয়ে যমুনার যে ওয়াটার লেভেল পলিউশন এক্সট্রিমলি হাই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অল উই ক্যান নিড অ্যাট দ্যাট টাইম সেটা হচ্ছে সিস্টেমেটিক রিফর্ম, যাতে করে কিন্তু আমরা এন্টায়ার যমুনার পলিউশনকে লেভেলকে কমাতে পারি এবং ডেড যমুনাকে কিন্তু আমরা রিভাইভ করতে পারি। কামিং টু দ্য নেক্সট আর্টিকেল যেটা আমরা দেখে নেব, সেটা হচ্ছে নিপা রিসার্ফেসেস ইন দ্য কেরালা ডিস্ট্রিক্ট। নিপা ভাইরাস কিন্তু রিসার্ফেস হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে 42 ইয়ার্স ওল্ড একজন উইম্যান, সে কিন্তু টেস্টেড পজিটিভ উইথ দ্য নিপা ভাইরাস। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কেরালার বিভিন্ন যে ডিস্ট্রিক্ট, সেখানে কিন্তু নিপা ভাইরাসকে কিন্তু রিসার্ফেস হতে দেখা যাচ্ছে। ফ্রুট ইটিং ব্যাটস হ্যাভ বিন found to be the main carrier of the Nipah virus। এবং আমরা যদি এই জায়গাটা দেখে নিই, নিপা কিন্তু ফার্স্ট টাইম রিপোর্টেড হয়েছিল in the Kerala in 2018. Since then Nipah outbreaks were reported almost every year, mostly in the Malabar area. Last year হচ্ছে Malappuram district witnessed 2 Nipah death। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একবার দেখে নিতে হবে হোয়াট ইজ দ্য নিপা ভাইরাস। ঠিক,
দিস ইজ দ্য ডায়াগ্রাম, যেটা মেইনলি আমরা যদি দেখি ভাইরাস কিন্তু রিটার্ন হয় কেরালাতে, এবং কেরালায় দাঁড়িয়ে নিপা ভাইরাস কিন্তু একটা জুনোটিক ভাইরাস, অর্থাৎ অ্যানিমাল ভাইরাস এটা, এবং হুইচ মিনস দ্যাট ইট ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম অ্যানিমাল টু হিউম্যান, অর্থাৎ অ্যানিমালস আর দ্য ন্যাচারাল হোস্ট অফ দ্য ভাইরাস, এবং এটা কিন্তু প্যারামাইক্সো ভাইরাস ক্যাটাগরির ফ্যামিলি থেকে বিলং করে, এবং হিউম্যান যদি ইন কন্ট্যাক্ট আসে উইথ দ্য ভাইরাস, ডিরেক্ট কন্ট্যাক্ট আসতে হবে উইথ দ্য ইনফেক্টেড অ্যানিম্যাল লাইক ব্যাট, পিগ, এবং সেই জায়গা থেকে কিন্তু কন্টামিনেটেড ফুডের মাধ্যমেও কিন্তু মানুষের শরীরে নিপা ভাইরাস আসতে পারে। এবং সিমটমস কি? কমন ফিভার, প্রবলেমস রিলেটেড উইথ দ্য রেসপিরেশন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখে নিই যে দিস আর দ্য সিমটমস লাইক ফিভার, হেডেক, ড্রাউজিনেস আসতে পারে, ডিসওরিয়েন্টেশন হতে পারে, মেন্টাল কনফিউশন, কোমা, অ্যান্ড ইন দ্য মোস্ট এক্সট্রিম cases of the Nipah virus infection people can eventually die. তো 5 থেকে 14 দিনের একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে যেখানে কিন্তু ভাইরাসটা আমাদের হিউম্যান শরীরে গ্রো করে। আফটার দ্যাট র্যাপিডলি হেডেক, ফিভার এবং এই ধরনের সিমটম আসতে থাকে। জেনারেলি ট্রিটমেন্ট কোনো নেই নিপা ভাইরাস থেকে আক্রান্ত হলে। প্রাইমারি হেলথ কেয়ার ট্রিটমেন্ট কিন্তু আমরা সাপোর্টিভ হেলথ কেয়ার দিতে পারি, যাতে কিন্তু আমাদের বডির অটো ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয়ে নিপা ভাইরাসকে কিল করতে পারে। নাও এরপর আমরা এডিটোরিয়ালের দিকে মুভ করব, এবং আজকের এডিটোরিয়ালের যে হিন্দু এডিটোরিয়াল আছে সেখান থেকে আমরা দুটো ডিসকাশন করব। এই এডিটোরিয়ালটা আমরা ডিসকাশন করব না, এবং একই প্রাসঙ্গিকভাবে এই এডিটোরিয়ালটাও আমরা ডিসকাশন করব না, যেখানে ভিক্টরি ইন দ্য ইউরোপ ডে আজকে দাঁড়িয়ে সেলিব্রেট হয় মে 8, 1945-এ, যেখানে 80 বছর আগে দাঁড়িয়ে দেখা যাচ্ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অফিসিয়ালি এন্ড হয়েছিল উইথ দ্য সারেন্ডার অফ দ্য নাজি জার্মানি। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু ভিক্টরি অফ ইউরোপ ডে সেলিব্রেট করা হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দুটো এডিটোরিয়ালই কিন্তু একই প্রসঙ্গেই লেখা হয়েছে। আমরা যে দুটো এডিটোরিয়ালকে ডিসকাশন করব সেটা হচ্ছে ফাইন্ডিং সাপোর্ট, এই ডিসকাশনটা, এবং নেক্সট যেটা করব কশন অ্যান্ড অপটিমিজম, এফটিএ উইথ দ্য ইউনাইটেড কিংডম শুড নট এলবো আউট ইন্ডিয়ান ফার্মার্স। তাহলে প্রথম এডিটোরিয়ালটা দিয়ে আমাদের শুরু করা যাক, যেখানে ফাইন্ডিং সাপোর্ট এই এডিটোরিয়ালটা লেখা হয়েছে, এবং ইন্ডিয়া মাস্ট প্রেশার পাকিস্তান বাই শিওরিং এভিডেন্স অফ দ্য টেরর ট্রেল। সেখানে বলা হয়েছে ইন্টারন্যাশনাল যে আমাদের রিয়াকশন এসছে, ইন্ডিয়া স্ট্রাইক অন দ্য টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য পাকিস্তান has been one of concern but muted and non-recriminatory, indicating that for most world capitals India's action in response to the Pahalgam attack were more or less expected and even understood. অর্থাৎ ইন্ডিয়ার যে রিটেলিয়েটরি যে স্ট্রাইক অপারেশন সিন্ধু, সেটা নিয়ে ইন্টারন্যাশনাল রিয়াকশন যেরকমটা আসার কথা, ঠিক অ্যাজ এক্সপেক্টেড ইন্টারন্যাশনাল রিয়াকশন সেই জায়গায় এসছে। বলা হয়েছে দেয়ার হ্যাজ বিন লিটল অ্যাকশন টেকেন বাই এনি কান্ট্রি টু ব্রিং আউট মাচ প্রেশার টু অ্যাভয়েড দ্য স্ট্রাইকস। নেক্সট যে জায়গাটা হাইলাইট করা হয়েছে এই এডিটোরিয়ালে, পেহেলগাম টেরর অ্যাটাক, অলরেডি আমি বারংবার আমরা ডিসকাশন করেছি এপ্রিল 22-তে যেটা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কান্ট্রি প্রাইম মিনিস্টার, মিনিস্টার্স, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজাররা কিন্তু অলরেডি কাউন্টার পার্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সাথে কিন্তু কথা বলেছে। সেই জায়গায় দাঁড়ানোর পরে কিন্তু এই অপারেশন সিন্দুরের মতো একটা মিলিটারি স্ট্রাইককে কন্ডাক্ট করা হয়েছে। নিউ দিল্লি's mature messaging has been that India is targeting terrorists that is hoped Pakistan would, especially after the barbaric nature of the Pahalgam attack. তার মানে বোঝা যাচ্ছে যে পাকিস্তান কিন্তু এই যে ডিসিশনটা নিয়েছে বা এই যে অ্যাক্টিভিটি করেছে, তারপর কিন্তু ইন্ডিয়া হ্যাজ টেকেন ভেরি ম্যাচিওর ডিসিশন। নেক্সট বলা হচ্ছে টার্গেট করা হয়েছিল কিন্তু টেরর গ্রুপগুলোকে বা টেরর অর্গানাইজেশনগুলোকে, এক মিনিট, হ্যাঁ, প্রিসাইসলি কিন্তু সেটাকে প্ল্যান করা হয়েছে, এবং হোয়াইল ইন্ডিয়ার অ্যাসুরেন্স দ্যাট নো সিভিল, ইকোনমিক অ্যান্ড দ্য মিলিটারি লোকেশনকে কিন্তু টার্গেট করা হয়েছে। ইন্ডিয়া ওয়াজ অলসো ইম্পসিবল টু স্কেপ দ্য সিম্বলিক ডিটেলস অফ দ্য অপারেশন ওয়ার delivered by the two women officers of the different faith. তার যে প্রেস ব্রিফিং হয়েছিল সেখানে কিন্তু দুইজন মহিলা অফিসার্সকে দিয়ে সেই প্রেস ব্রিফিং করানো হয়। ইট ইজ অলসো ভেরি সিম্বলিক, সেখান থেকে কিন্তু মেসেজ দেওয়া হয় ইন্ডিয়া ইজ ট্রাইং টু পোর্ট্রে দ্য ইমেজ অফ প্রোগ্রেসিভ, প্লুরালিস্টিক অ্যান্ড রেজলিউট নেশন, যেখানে কিন্তু সমস্ত ধর্মকে কিন্তু সেকুলার যে কান্ট্রি আমরা ইন্ডিয়াকে বলি, তার কিন্তু ট্রু নেচারটা কিন্তু আমাদের সামনে এসছে। ফার্দার বলা হয়েছে যে ইট ইজ ক্লিয়ার দ্যাট টেনশনস কিন্তু কন্টিনিউ টু রাইজ, টেনশন কিন্তু বাড়বে। ইউকে, ইউএস, রাশিয়া, ইউনাইটেড নেশন হ্যাভ রিচড আউট নিউ দিল্লি অ্যান্ড ইসলামাবাদ টু ট্রাই অ্যান্ড ডিফিউজ টেনশন। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা হয়েছে, দ্য গভর্নমেন্ট মাস্ট বি কেয়ারফুল দ্যাট ইটস ওয়েল prepared response thus far is not derailed by any
আনপ্ল্যান্ড এসকালেশন, আমাদের যে পার্টিকুলার যে অ্যাকচুয়াল মোটিভ টেররিস্টদের ধ্বংস করা, সেই যে প্ল্যানফুলি আমরা এগিয়েছি সোফার, সেটা যেন কোনোভাবে কোনো আনপ্ল্যান্ড এসকালেশন দ্বারা, স্পেশালি যেটা প্রভোকড হচ্ছে পাকিস্তানের দ্বারা, সেই প্রভোকিং নেচারে আমরা যাতে পা না দিই এবং আমাদের ওয়েল প্ল্যান্ড যে পুরো রেসপন্সটা সেটা যেন ডিরেল্ট না হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চায়না, টার্কি, মালয়েশিয়ার মতো কান্ট্রি পাকিস্তানকে সাপোর্ট করছে এবং দে আর অ্যাকচুয়ালি সিকিং ফর ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন, সেটা কিন্তু ইন্ডিয়ার জন্য প্রপার নয়। নাও লাস্ট বলা হয়েছে নিউ দিল্লি মাস্ট অ্যাভয়েড দ্য পিটফলস অফ বিং hyphenated with the Pakistan allowing bilateral matters to become internationalized. Last যেটা বলা হয়েছে, while New Delhi's messaging of fighting the surge of terrorism will always finding its unequivocal support in the every part of the world, an all-out war with the Pakistan in an unstable neighborhood is counterproductive and in no one's interest. অর্থাৎ যদি কাউন্টার মানে এই যে যুদ্ধ, সেই জায়গাটা না করে আমাদের উচিত পাকিস্তানকে কিন্তু যে মিলিটারি যে টেররিস্ট যে ফান্ডিং, সেটাকে কিভাবে বন্ধ করা যায় সেই বিষয়ে এই এডিটোরিয়ালটা লেখা হয়েছে। ইট ইজ রিটেন অন দ্য এডিটরস পার্সপেক্টিভ। আমাদের ইন্ডিভিজুয়াল ভিউ পয়েন্ট মে বি ডিফারেন্ট ফ্রম দ্য এডিটোরিয়াল, বাট আমি এটা পরীক্ষার পার্সপেক্টিভে তোমাদেরকে ডিসকাশন করে দিলাম। নাও যেটা আমার মনে হয়েছে এবার পরীক্ষার পারপাসে ভীষণ ইম্পর্টেন্ট এবং যেখান থেকে আমরা কিছু শিখতে পারবো, সেটা হচ্ছে কশন অ্যান্ড অপটিমিজম। এফটিএ উইথ দ্য ইউনাইটেড কিংডম শুড নট এলবো আউট ইন্ডিয়ার ফার্মার্স। এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, সেটা কিন্তু ইন্ডিয়ান ফার্মার্সদের ইন্টারেস্টকে কখনো এলবো আউট মানে বা এলবো আউট করা মানে কি আন্ডারমাইন করা, অর্থাৎ অবদমিত না করে দেয়। সো যেটা লেখা হয়েছে এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটা ইন্ডিয়া এবং ইউনাইটেড কিংডমের মধ্যে সাইন হচ্ছে, সেটা হচ্ছে একটা ওয়েলকামিং স্টেপ ফরওয়ার্ড টুয়ার্ডস সিকিউরিং এনি বাইল্যাটারাল টাইজ। সেটা কিন্তু ইনক্রিজ হবে ফ্র্যাগমেন্টেড গ্লোবাল ট্রেড এনভায়রনমেন্টে। তাহলে আমাদের সারা বিশ্বের যখন ফ্র্যাগমেন্টেড গ্লোবাল এনভায়রনমেন্ট, সেই জায়গায় দাঁড়িয়ে ইট ইজ এ ভেরি ওয়েলকামিং স্টেপ অফ সাইনিং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ডিল উইথ দ্য ইন্ডিয়া অ্যান্ড ইউনাইটেড কিংডম। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে কি হাইলাইটস কি আছে এই ডিলে, সেটা হচ্ছে ইন্ডিয়া ইজ দ্যাট 99% যে এক্সপোর্ট উইল অ্যাট্রাক্ট নো ডিউটি। ভারতবর্ষের ক্ষেত্রে যে 99% যদি এক্সপোর্ট যেটা ইউনাইটেড কিংডমে হবে, সেখানে কিন্তু আর নতুন করে কোনো ডিউটি লাগবে না। অ্যাপার্ট ফ্রম দিস কি বিজনেস লিডার্সদের কিন্তু আমরা দেখব বিভিন্ন ধরনের যে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন আছে, তারা কিন্তু যে সমস্ত সেক্টরে কাজ করছে, সাচ অ্যাজ ইঞ্জিনিয়ারিং, গুডস, অ্যাপারেল, জেমস অ্যান্ড জুয়েলারি, সেই জায়গাতেও কিন্তু টপ যেগুলো ইন্ডিয়ান এক্সপোর্টস হয় ইউকেতে, সেগুলো কিন্তু একটা অপটিমিস্টিক ফিউচার দেখতে পাচ্ছে এবং ট্রেডে গ্রোথ দেখা যাবে। ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট যদি আমরা দেখি ফর অ্যান এক্সাম্পল, সেটা কিন্তু ডবল হওয়ার একটা প্রবাবিলিটি জানাচ্ছে বাই 2030 এবং অ্যাকর্ডিং টু দ্য ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট যদি আমরা দেখি, সেটা হচ্ছে কিন্তু ওভারঅল বাইল্যাটারাল ট্রেড এক্সপেক্টেড টু ডবল টু $120 billion বাই 2030। দ্য আনাদার মেজর উইন ফর দ্য ইন্ডিয়ান ওয়ার্কার্স, সেটা হচ্ছে টেম্পোরারি ওয়ার্কিং উইথ দ্য ইউকে। যারা যে সমস্ত ইন্ডিয়ান ওয়ার্কার্স টেম্পোরারি বেসিসে ইউকেতে কাজ করে, তাদের জন্য একটা পজিটিভ, বিকজ সেখানের এমপ্লয়ারদের কিন্তু এই ধরনের এমপ্লয়ারদের কিন্তু এক্সেম্পট করা হয়েছে ফ্রম মেকিং সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন ফর 3 years। সো দিস কাইন্ড অফ গেইন ইন্ডিয়ান ওয়ার্কার্সরা ইউকেতে ফেসিলিটি হিসাবে পাবে। নাও দিস ইজ লাইকলি টু ইজ দ্য হায়ারিং অফ দ্য ইন্ডিয়ান ওয়ার্কার্স ইন দ্য ইউকে এবং দ্য এফটিএ অলসো ইজ দ্য মুভমেন্ট অফ দ্য প্রফেশনাল অ্যান্ড ইনভেস্টার্স হুইচ শুড গো সাম ওয়ে ইন রিভাইভিং ইন্ডিয়াস ফ্ল্যাগিং ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। তাহলে এটা কিন্তু ইন্ডিয়ার এফডিআই এর ওপর কিন্তু একটা পজিটিভ ইমপ্রিন্ট ফেলবে। অন দ্য ফ্লিপ সাইড আমরা যদি উল্টো দিকটা দেখি, যে ইউনাইটেড কিংডম ইন্ডিয়া থেকে কিভাবে বেনিফিট হবে, সেখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া কিন্তু রাজি হয়েছে টু কাটস ইটস ট্যারিফ অন 90% অফ দ্য ট্যারিফ লাইন ইম্পোর্টেড ফ্রম দ্য ইউকে। তাহলে 90% ইম্পোর্টেড যে ইউকে থেকে ইম্পোর্ট হয়, তার উপর 90% ট্যারিফ কমাবে। Also 85% of this to be reduced to zero tariff। তার মানে 90% গুডস এর ওপর প্রায় 90% ট্যারিফ কমিয়ে দেওয়া হবে এবং প্রায় 80% এর ওপর কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে অলমোস্ট সেই প্রোডাক্ট কিন্তু জিরো ট্যারিফে আমাদের ইন্ডিয়ান টেরিটরিতে এন্টার করবে। While the reduction is in automotive
tariff is unlikely to meaningfully change the price conscious behavior of the Indians. এই যে স্ল্যাশিং অফ দ্য ইম্পোর্ট ডিউটি মেইনলি যেটা হুইস্কির ওপর দেয়া হয়েছে সেখানে কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ার ওপর একটা ওপেন ইনক্রিজ করবে কম্পিটিশন অ্যান্ড পারহাপস স্লো দ্য অনগোয়িং যে ট্রেন্ড সেটাকে কিন্তু কিছুটা হলেও হ্যাম্পার করতে পারবে। সেই জায়গায় দাঁড়িয়ে যেটার উপর এবার আলোকপাত করা হয়েছে নেক্সট পার্ট অফ দ্য আর্টিকেলে সেটা হচ্ছে এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়েছে, আগেও অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়েছে, সেটা কিন্তু দেখা গেছিল ইন্ডিয়ার কিন্তু এক্সপোর্টে খুব বেশি গ্রেন হয়নি। সেখান থেকে দাঁড়িয়ে ইন্ডিয়ার যে ফার্মার্স অর্গানাইজেশনরা আছে তারা ইউকের সাথে সাইন হয় এই এফটিএ নিয়ে কিন্তু একটা অপোজিশন করছে এবং তারা বলছে কি এই যে ট্যারিফ রিডিউস করা হচ্ছে স্পেশালি অন দ্য স্যালমন, ল্যাম্ব অ্যান্ড আদার এডিবল প্রোডাক্ট সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ফার্মারদের পেমেন্ট সাইডে নিয়ে যাবে এবং তারা কিন্তু ডিফিকাল্টিস ফেস করবে। এমন একটা কান্ট্রি যেখানে ইন্ডিয়ান ফার্মাররা লো ইনকাম লো মার্জিন গ্রুপ থেকে বিলং করে তারা কিন্তু এলবো আউট হয়ে যাবে, অর্থাৎ তারা কিন্তু যে কম্পিটিটিভ মার্কেট থেকে বেরিয়ে যাবে। এবং বলা হচ্ছে দেয়ার ইজ the fact that trade experts agree that India-UK FTA will be the template of the future agreement with the European Union এবং USA. ইউকের মতো দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার পর বিভিন্ন যারা ট্রেড এক্সপার্ট তারা বলছে দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ এবং ইন্ডিয়া ইজ গোয়িং টু ফার্দার এনগেজ উইথ দ্য বিগ কান্ট্রিজ লাইক ইউএসএ এবং ইউরোপিয়ান ইউনিয়ন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়াকে কেয়ারফুল হওয়ার দরকার আছে। কেন? ইউকে একটা স্মল ট্রেডিং পার্টনার ফর দ্য ইন্ডিয়া, বাট যদি ইউরোপিয়ান ইউনিয়ন ধরি বা ইউএস এর সঙ্গে আমরা যদি ডিল করি তাহলে কিন্তু দেখা যাবে সেই ইম্প্যাক্ট কিন্তু ইন্ডিয়ান ডোমেস্টিক মার্কেটের ওপর হিউজলি ফেলবে এবং ইন্ডিয়া হ্যাজ অলরেডি কাট ইম্পোর্ট ডিউটিস অন দ্য সেভারাল ফুড অ্যান্ড products in the line with the US demands. So US এর যখন ট্রেড অ্যান্ড ট্যারিফ বাড়ানো হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ইউএস এর সাথে কথা বলে অলরেডি কিন্তু ইন্ডিয়া বিভিন্ন ফুডস এবং প্রোডাক্টস এর উপর ডিউটি কাট করেছে, ইম্পোর্ট ডিউটি কমিয়ে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়ান ফার্মার্সদেরও ইন্টারেস্টের কথা ইন্ডিয়াকে সমানভাবে ভাবতে হবে অ্যান্ড উইথ এ লেস দ্যান 2% কন্ট্রিবিউশন টু দ্য গ্লোবাল এক্সপোর্ট ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং নিডস টু বি হেল্প অ্যান্ড নট আন্ডারমাইন। যেখানে কিন্তু গ্লোবাল এক্সপোর্ট ইন্ডিয়ার মাত্র 2%, সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান যে ম্যানুফ্যাকচারিং সেক্টরের যে ওয়ার্কার্স তাদেরকে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টকে অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করতে হবে, হেল্প করতে হবে, নাকি তাদেরকে আন্ডারমাইন বা অবদমিত করতে হবে। সো দিস ইজ দ্য এডিটোরিয়াল যেটা আজকে আলোচনা হলো। এবার তোমরা জানিও কেমন লাগলো, কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আমি এই প্রতিদিন যখন এডিটোরিয়াল এবং কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশন করি আমি প্রত্যেক দিন আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই বেস্ট, মানে ইমপ্রুভ মাইসেলফ, যাতে তোমাদেরকে আমি আরো ভালোভাবে বোঝাতে পারি, যাতে তোমরা এই ভিডিও সেশনসটা রেগুলার দেখে কিছু নতুন শিখতে পারো। দিস ইজ আ প্রাইমারি মোটিভ বিকজ আদারওয়াইজ ম্যানেজিং দ্য এন্টায়ার ডেইলি শিডিউল, মানে আমার নিজের কাজ, আমার নিজের ডেইলি রুটিন মেনটেন করে এই যে ভিডিওটাকে কনসিস্টেন্ট ওয়েতে মানে আপলোড করা কিন্তু ডিফিকাল্ট, অবভিয়াসলি ডিফিকাল্ট, বাট এই ভিডিওটা করার আমার এটাই উদ্দেশ্য যে তোমরা কিন্তু প্রতিদিন যদি দেখো সামথিং তোমরা কিন্তু নতুন যেন শিখতে পারো। সো উইথ দিস নোট লাস্ট শেষ করার আগে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে থাকবেও। এছাড়া আমি কিউআর কোড এখানে দিয়ে দিয়েছি, তোমরা এই কিউআর কোড কিন্তু সার্চ করেও কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। ডেডিকেটেডলি প্রিপারেশন নিতে চাইলে ফর এনি কাইন্ড অফ গভর্নমেন্ট প্রিপারেশন তোমরা আমাকে মেইলে জানাতে পারো। সো এরপর অবভিয়াসলি কমেন্ট করে জানিও, তোমাদের একটা দুটো আমি কোয়েশ্চেন করেছি সেই উত্তরটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও ডেফিনেটলি কেমন লাগলো এবং কি তোমাদের মতামত এবং কি ফিডব্যাক, তোমরা কি জানতে চাও সেই জিনিসটাও আমাকে জানালে আই উইল ট্রাই টু ইনকর্পোরেট অল ইউর ফিডব্যাক ইন মাই রেগুলার ভিডিও। তো উইথ দিস নোট আই এম এন্ডিং দিস ভিডিও and before bringing the session and the class to the end I would like to tell you that যতই জীবনে অসুবিধা থাকুক, ডিফিকাল্টিজ আসুক, বাট স্টে ফোকাস, স্টে কনসিস্টেন্ট অ্যান্ড পুট ইউর হার্ড ওয়ার্ক অন এ ডেডিকেটেড অ্যান্ড ডিভোটেড ওয়ে অ্যান্ড আফটার অল সেটাই কিন্তু দিনের শেষে তোমাকে একটা ইন্ডিভিজুয়াল বেটার হিউম্যান বিং বানাবে এবং সেই জায়গা থেকে তোমরা কিন্তু আলটিমেটলি জীবনে সাকসেসফুল হবে। সো উইথ দিস নোট হ্যাভ এ নাইস ডে, তোমরা ভালো করে কাটিও, সুস্থ থেকো, ভালো থাকার চেষ্টা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।